রিত মায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ১৩। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর মাথা ঠেকিয়ে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করা থেকে। অস্থির আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতে বাই বাই করে ডাকতে লাগলো হৃদের কাঁধ চেপে। হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারল হৃদের বেগতিক শরীরে তীব্র কম্পন হওয়ার বিষয়টি। হতভম্ব আসিফ মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাউর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি মায়াবাবীর মৃত্যুতে বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো? কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যিই মেয়েটাকে পছন্দ করতো? হয়তো করতো। নয়তো কেউ যদি কাউকে পছন্দ নাই করে, তাহলে মানুষ এমনি তো এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করতো। হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজের চমকে ওঠা নেই। আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হাই সর্বনাশ! যদি হৃদ ভাই মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে। কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনে সংকীর্ণ বয়ের চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশেই আছেন মনে হয়। আসিফ কি একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা? নাকি হৃদ ভাইয়ের রাগারাগি করবে উনার মা কি এ বিষয়ে কিছু জানালে? আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো। হৃদকে হাসপাতালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইলো। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থায় কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালে কার্নিশ বেয়ে ঘাম জড়ো। বিষণ্ণ আসিফের চিন্তা আরো বেড়ে গেল তখন, যখন ডাকার পরেও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হলো যে সে আসলে কোনো কিছু ঠিক নেই। দ্রুত হৃদকে হাসপাতালে শিফট করা দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইলো বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়োয় কোনো কিছু না ভেবে উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ের খবরটা এক ফাঁকে আরিফ থেকে নিতে চাইল, কিন্তু তার আগে ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্য করে বলল, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হাসপাতালে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল। আপনার কলটাও রিসিভ করতে পারেনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ হ্যাঁ, বাবির লাশকে তোমরা দাফন করে ফেলছো নাকি নাকি করবে? ফোনের ওপাশ থেকে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আর আসিফের মুখে বাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই জিজ্ঞেস করছে আসিফ? কে বা মরল? এছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে বাবি হয় এমন কোনো নারীকে তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞেস করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করলো, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না। আমার কাছে তো কারো মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত হলো আসিফ। আসিফ শুধালো, মানে তুমি না বললে তুমি হাসপাতালে আছো, আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ? এজন্যই মূলত আমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিচ্ছু হয়নি। তবে আমি হাসপাতালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হাসপাতালে আছি। এখন অবশ্য ওনারা ঠিক আছে, তবে আপনারা যে যে বা যারা আমাদের পরিবার সম্পর্কে বলছে, তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে তুমি না মানে আমি শুনছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্তি বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগে মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলছে। মায়া জুই দুজনে চট্টগ্রাম চলে যাবে আজ রাতের ট্রেনে। এই জন্য সবকিছু বুঝিয়ে শুনিয়ে দিচ্ছিল আরিফ। কিভাবে কি করবে, অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ, তাও রাজনৈতিক দলে কেউ।
এমন ফাউল সংবাদগুলা কে ছাড়ে কে জানে? তারপর আবার আরিফের বোনকে নিয়ে, কিন্তু কেন? আরিফ তো রাজনীতি করে না, সে একজন সাধারণ মানুষ, তাহলে তার পরিবার সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে? তাও তার ছোট বোন, অবুঝ বোনকে নিয়ে। আরিফ অনেকটা নাখোশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট বোনও জীবিত আছে, মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম। আপনি ভুল শুনেছেন। আমার আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়োয় কল কেটে আসিফ নিজেই মায়ার জীবিত থাকার খবরটা হৃদকে দিলে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপলো আসিফ। তাড়াহুড়োয় বলতে লাগলো, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়ি আছেন। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কিয়ে যখন কোনো সারা শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের নেই খল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হাসপাতালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদকে চেক আপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলো ডক্টররা, কারণ এতে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতী হতে পারে বলে জানালেন ডক্টররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতো একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে শুধু হাসপাতালের বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনো ধারণা করতে পারছে না হৃদের ভেতরকার অস্থিরতা। তবে আসিফ অত্যন্ত এতটা বুঝতে পারছে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণা নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাইরে বডিগার্ড পাহারায়, পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনো হৃদের পরিবারের কাউকে জানায়নি। জানাবে না কিছু, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যে হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দিবে সেটা নিয়ে আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হাসপাতালে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানতো না সব বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পাই আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদ কেমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতার ঘুরে মাঝে কাটলো বিগত 8 ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় 8 ঘন্টা পর। তখন রাত 1টার কাটাই। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না, তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ বয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকাই সত্যিটা বলার জন্য। কিন্তু হৃদ তখন হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে। দুর্বলতায় এখনো অক্সিজেন মাস্ক দিয়ে শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা ছড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতেছে। কিন্তু পথে হৃদ নিজের দুর্বল হাতের ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডের পিঠ ঠেকিয়ে। অতঃপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলালো, বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় কাত করে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থাকে। নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট্ট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিত ন্যায় আসিফ শুধালো, কেন ভাই, আপনার শরীরে তো এখনো দুর্বল। তোরে বাড়তি কথা বলতে বললি নাই আমি, দ্রুত গাড়ি বের কর বলছি, আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে বয়ে চুপসে যায় আসিফ। মায়ার খুঁজে হৃদ যে আশুগঞ্জ অব্দি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলে জীবিত আছে, মরে নাই। বয়ার তো আসিফ বয়ে বয়ে হৃদকে মায়ার জীবিত হওয়ার সত্যিটা জানালো এবং আতঙ্কের নেই হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়ে আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভেতরকার অবস্থা। মায়া জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়েক্ট করতে না দেখে আসিফ আরো বেশি ভয় করলো হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্য হৃদ হঠাৎ করেই এমন ঘুমড়ে চুপ হয়ে গেছে। শান্ত থাকা হৃদ আরো শান্ত হয়ে গেল। হঠাৎ গা থেকে বালিশে মাথা টেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ।
জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তিমতো শুয়ে পড়তে দেখে। আসিফের ধারণা আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়ে শুয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরে ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে না, হার্ট ব্লকের জন্য কানে সমস্যা হচ্ছে হৃদের, তাই। কিন্তু আসিফের ভুল প্রমাণিত হলো তখন, যখন হৃদের দক্ষ হাতের থাপ্পড় পড়ল ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনে এই প্রথম মারলো হৃদ বায়ুকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলতেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক, স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদের এমন খুব কোথাও গেল আসিফ জানে না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে। আর হৃদকে পেছনে ডেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি? এই অসুস্থ শরীরে ডাক্তাররা বলছে আপনার রেস্ট নিতে, ভাই প্লিজ যাবেন না ভাই। হৃদ শুনল না আসিফের কথা, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হাসপাতাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পিছন পেছন তোরালো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরো বাড়বে। তাছাড়া দুষ্টা তো আসিফই ছিল বেশি, তার আরো ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল মায়াভাবী সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরো একজন ছিল, যে আসিফ কেমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। রীতির পিছন পিছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি দামকিও স্বরূপ এক ছুট বুঝিয়ে গেল আসিফ কেমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। আসিফ যা আসিফ যা বলে তাই তাকে শুনে, তাই তাকে হুঁশ করে। আর এই জন্যই বিগত কদিন আগে তাকে বলেছিল যে মায়া নামের মেয়ে সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটি সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ে সম্পর্কে এমন ভুলভাল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালে আসিফের দেওয়া থাপ্পড়টা তাইলে ওই ছেলেগুলোর পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতে শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজেরও ধীর মনে ঠিক করে নিল কাল সকালে সব কয়টারে একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়টার জন্য। হুম। সকাল 6:15 সারা রাত ভোর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামে ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসায় মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছালো তখন সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন। জেএসসির মোড় ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামতেই একে একে নিজেদের প্যাকিংপত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই। অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়েদের রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরল বাসার পথে। পিছন পিছন জুয়ে হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পিছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার জন্য। এজন্য মূলত মায়া কুমুর ঝুঁকে ব্যাগগুলো একত্র করার সময় হঠাৎই কোথা থেকে কেউ একজন মায়ার ডান হাতে বাহুতে হ্যাঁচটা টানে মায়াকে সোজা করতে করতে মায়ের মুখে স্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে কে?" বলার মাঝেই কষে থাপ্পড় বসালো মায়ার ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ের সাথে কিছু হচ্ছে। বরং তবদা খেয়ে যাওয়ার নেই মায়ের ডানে ঝুঁকে বাম গালে হাত ছোঁয়াতে যাবে তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড় দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে উঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকমে সামনে তাকাতে চাইল। তখনই মায়ার হালকা আবছা দৃষ্টিতে বিরল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখদ্বয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় ধাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ার টন টন করা ব্যথা গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর 3বারের থাপ্পড়ে গাল চাপা সহ নড়ে ওঠে মায়ার। ব্যথায় কাতরে ওঠে সহ্য করতে না পেরে, তখনই হু হু করে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না।
তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটাই হতো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ হবে। ক্রন্দনরত মায়া দুহাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ার চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। চলবে।